পড়তে বসেছো, হঠাৎ চোখের সামনে একটা মাছি উড়াউড়ি করে খুব বিরক্ত করছে। রাতে ঘুমাতে গেলে পাজি মশা শুরু করলো ভন ভন। নিশ্চয়ই ভেবেছো এই মশা মাছি না থাকলে কি হতো, কিন্তু বাস্তবে এই পোকামাকড়ে না থাকলে কিন্তু আমাদের জীবজগতে অনেক সমস্যা হতো। কিভাবে ভেবে দেখো, পোকামাকড়ে না থাকলে মাছ, মুরগি, ব্যাঙ কি খেয়ে বাঁচবে? মাছ, মুরগি আমাদের খাদ্য, এরা না বাঁচলে আমরা কি খেয়ে থাকবো? এই যে বিভিন্ন পরিবেশে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী বাস করে, এসব উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভর করে। শুধু তাই নয়, ওই পরিবেশের মাটি, পানি, অণুজীব এবং আরো অন্যান্য যেসব উপাদান আছে তারাও পরস্পরের উপর নির্ভর করে। আর এভাবেই তাদের মাঝে একটি সম্পর্ক তৈরি হয়, যাকে বলে বাস্তুতন্ত্র। আজ তাহলে এই বাস্তুতন্ত্র সম্পর্কে জানা যাক। একটি পরিবেশের প্রাণহীন অজীব উপাদান এবং জীবের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে তাই বাস্তুতন্ত্র। এখন নিশ্চয়ই বুঝতে পারছো, বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের উপাদান থাকে। এই উপাদানগুলো অজীব এবং জীব এই দুই ধরনের হতে পারে। অজীব উপাদান হলো বাস্তুতন্ত্রের সেসব উপাদান যাদের প্রাণ নেই। এই প্রাণহীন অজীব উপাদান আবার দুই ধরনের হয়: অজৈব বা ভৌত উপাদান এবং জৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার খনিজ লবণ, মাটি, আলো, পানি, বায়ু, তাপ, আর্দ্রতা ইত্যাদি। বাস্তুতন্ত্রে যেসব জীব রয়েছে তাদের দেহের মৃত ও গলিত অংশবিশেষই হল জৈব উপাদান। পরিবেশে যাদের প্রাণ রয়েছে তারাই বাস্তুতন্ত্রের জীব উপাদান। জীব উপাদানকে আবার তিন ভাগে ভাগ করা যায়: উৎপাদক, খাদক এবং বিয়োজক। সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এটা তো আমরা সবাই জানি। এজন্যই এদের বলা হয় উৎপাদক। উৎপাদক সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। উৎপাদকের তৈরি এই খাদ্যের উপরই বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। যেমন গরু, হরিণ ঘাস খেয়ে বেঁচে থাকে, আর বাঘ বাঁচে এদের খেয়ে। বাস্তুতন্ত্রের সমস্ত প্রাণীকে খাদক বা ভক্ষক বলে, কেননা এরা উদ্ভিদ ও অন্যান্য প্রাণীদের খেয়ে জীবন ধারণ করে। বাস্তুতন্ত্রে তিন ধরনের খাদক রয়েছে: প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক। একটু আগেই আমরা দেখেছি গরু, ছাগল, হরিণ এরা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। যেহেতু এরা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, তাই এরা প্রথম স্তরের খাদক। এরা আবার তৃণভোজী প্রাণী নামেও পরিচিত। তৃণভোজী প্রাণীদের মধ্যে ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে অনেক বড় প্রাণীও রয়েছে, যেমন ছোট্ট ঘাস ফড়িং, লম্বা জিরাফ কিংবা বিশাল হাতি। প্রথম স্তরের খাদকের পর আসে দ্বিতীয় স্তরের খাদক। এরা কি খেয়ে বাঁচে বলতো? ঠিক ধরেছ, এরা বাঁচে প্রথম স্তরের খাদকদেরকে খেয়ে, যেমন পাখি, ব্যাঙ, মানুষ ইত্যাদি। খেয়াল করে দেখো, দ্বিতীয় স্তরের খাদক প্রথম স্তরের খাদককে খায়, অর্থাৎ মাংস খায়, তাই এদের মাংসাশী বলে। এই বাস্তুতন্ত্রে আরো এক ধরনের খাদক আছে, যারা তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক। এরা বাঁচে দ্বিতীয় স্তরের খাদকদের খেয়ে। কচ্ছপ, বক, সাপ, ব্যাঙ, মানুষ ইত্যাদি তৃতীয় স্তরের খাদক। তবে এদের মধ্যে কোনো কোনো প্রাণী আবার একাধিক স্তরের খাদক খায়, তখন এদেরকে বলা হয় সর্বভুক। মানুষ সর্বভুক প্রাণীর সবচেয়ে ভালো উদাহরণ। তুমি যে প্রতিদিন ডাল, ভাত, রুটি, শাকসবজি খাও, তা কোথা থেকে আসে বলো তো? উদ্ভিদ থেকে, তাই না? তাহলে আমরা যখন ডাল, ভাত, রুটি ও শাকসবজি খাই তখন আমরা প্রথম স্তরের খাদক। আবার আমরা যখন মাছ, মাংস খাই তখন আমরা দ্বিতীয় বা তৃতীয় স্তরের খাদক। মজার ব্যাপার হলো, জীবিত প্রাণীর পাশাপাশি পরিবেশে এমন কিছু অণুজীব অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে যারা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহকে খাবার হিসেবে খায়। এদের বিয়োজক বলে, যেমন ব্যাকটেরিয়া ও ছত্রাক। এসব অণুজীব মৃত উদ্ভিদ ও প্রাণী দেহে রাসায়নিক বিক্রিয়া ঘটায়, ফলে মৃতদেহ ধীরে ধীরে বিয়োজিত হয়ে অর্থাৎ ভেঙে নানা রকম জৈব ও অজৈব উপাদানে পরিণত হয়। এসব উপাদানের কিছুটা ব্যাকটেরিয়া ও ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে।
এই মৃতদেহ থেকে তৈরি অবশিষ্ট খাদ্য পরিবেশের কোথায় জমা হয় জানো? মৃতদেহ থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয়। উদ্ভিদ মাটি ও বায়ু থেকে পুনরায় পুষ্টি উপাদান হিসেবে এসব গ্রহণ করে। আর এভাবেই প্রকৃতিতে অজীব ও জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে বাস্তু সংস্থান চলতে থাকে। একটি পরিবেশে বাস্তুতন্ত্র কিভাবে তৈরি হয় এবং কিভাবে কাজ করে তা এখন বুঝতে পেরেছ নিশ্চয়ই। বাস্তুতন্ত্র নিয়ে এমন আরো মজার মজার এবং বিস্ময়কর সব তথ্য জানতে শিকড় সাথেই থেকো। বাস্তুতন্ত্র কি তা তো জানো, কিন্তু এটি কি কি নিয়ে তৈরি হয় তা কি জানো? বাস্তুতন্ত্র হতে হলে সেখানে জীব উপাদান যেমন গাছপালা ও প্রাণী থাকতে হবে, আবার অজীব উপাদান যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদিও থাকতে হবে। এবার একটু ভেবে দেখো তো, তুমি যে বাড়িতে থাকো সেটা কি একটি বাস্তুতন্ত্র? অথবা আমরা যে পৃথিবীতে বাস করি এর সম্পূর্ণটিও কি একটি বাস্তুতন্ত্র? আবার তোমার বাসার আশেপাশে যে পুকুর অথবা নদী রয়েছে সেটিকে কি তুমি বাস্তুতন্ত্র বলবে? সবগুলো ক্ষেত্রে তোমার উত্তর অবশ্যই হ্যাঁ, তাই না? কেননা বাড়ি, নদী, পুকুর অথবা পুরো পৃথিবী প্রতিটি ক্ষেত্রেই রয়েছে জীব ও জড় উপাদান। তোমরা সবাই জানো পৃথিবীর উপরিভাগে জলভাগ ও স্থলভাগ দুটোই রয়েছে। এই স্থলে যেমন বিভিন্ন রকম উদ্ভিদ ও প্রাণী বাস করে, তেমনি পানিতেও বিভিন্ন রকম উদ্ভিদ ও প্রাণী বাস করে। কিছু প্রাণী আবার জলে স্থলে দুই জায়গায় থাকতে পারে। এখান থেকে কি বুঝতে পারছো বলো তো? স্থলে ও পানিতে যেহেতু বিভিন্ন রকম উদ্ভিদ ও প্রাণী বাস করে, তাই দুটি জায়গায় নিশ্চয়ই দু ধরনের বাস্তুতন্ত্র রয়েছে, তাই না? স্থলে যে বাস্তুতন্ত্র রয়েছে সেটিকে বলা হয় স্থলজ বাস্তুতন্ত্র, এবং পানিতে যে বাস্তুতন্ত্র রয়েছে সেটিকে বলা হয় জলজ বাস্তুতন্ত্র। আজকের পর্বে তাহলে স্থলজ বাস্তুতন্ত্র সম্পর্কে জানবে, চলো। এই যে তুমি স্থলে বাস করো, তোমার আশেপাশের কুকুর, বিড়াল, গরু, ছাগল এরাও স্থলে বাস করে। স্থলের এত এত প্রাণী, কিছু থাকে জঙ্গলে, কিছু উত্তপ্ত মরুভূমিতে, কিছু আবার ঠান্ডা বরফ অঞ্চলে। এই যে এরা স্থলে বিভিন্ন পরিবেশে থাকে, এদের এই বাস্তুতন্ত্র হলো স্থলজ বাস্তুতন্ত্র। তার মানে কোন একটি স্থলজ পরিবেশ, যেটি হতে পারে বনভূমি অথবা মরুভূমি, তার অজীব এবং জীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া ও আদান প্রদানের মাধ্যমে এক ধরনের বাস্তুতন্ত্র গড়ে ওঠে। এটি হলো স্থলজ বাস্তুতন্ত্র। স্থল যেহেতু বিভিন্ন ধরনের হয়, তাই এই বাস্তুতন্ত্র বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বনভূমির বাস্তুতন্ত্র এবং মরুভূমির বাস্তুতন্ত্র। যেমন বাংলাদেশের বনভূমি অঞ্চলে বনভূমির বাস্তুতন্ত্র দেখা যায়, আবার মরুভূমির বাস্তুতন্ত্র বলতে আমরা সাহারা মরুভূমির বাস্তুতন্ত্রের কথা ভাবতে পারি। সাধারণত বাংলাদেশের বনভূমি অঞ্চলকে প্রধান দুটি অঞ্চলে ভাগ করা হয়, যেমন সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল এবং খুলনার সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল। বাংলাদেশের যে বনভূমি অঞ্চল রয়েছে তার মাঝে সুন্দরবনের সাথে তোমরা সবাই নিশ্চয়ই খুব পরিচিত। চলো তাহলে প্রথমেই জেনে নিই সুন্দরবনের বাস্তুতন্ত্র সম্পর্কে। সুন্দরবনের বনভূমি অন্যান্য অঞ্চলের বনভূমি থেকে আলাদা বৈশিষ্ট্যের, কেননা সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হওয়ার কারণে সুন্দরবনের মাটি লবণাক্ত, আর জোয়ার ভাটার কারণে এই বনভূমির লবণাক্ততাও বেশি হয়। এজন্যই সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয়। নিশ্চয়ই অবাক লাগছে, লবণাক্ত মাটিতে উদ্ভিদ কিভাবে জন্মায়? লবণাক্ত মাটিতে টিকে থাকার জন্য এই অঞ্চলের উদ্ভিদগুলো বিশেষভাবে অভিযোজিত হয়, অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। যেমন এই অঞ্চলের সব উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে খাড়াভাবে মাটির উপরে উঠে আসে। এছাড়াও এসব উদ্ভিদের মূলের মাথায় অসংখ্য ছিদ্র থাকে, যার মাধ্যমে এরা শ্বসনের জন্য বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। সুন্দরবনের আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো সুন্দরবন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোনের গতি কমিয়ে দিয়ে আমাদেরকে রক্ষা করে। সুন্দরবনে রয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, যেগুলো এই বাস্তুতন্ত্রের উৎপাদক হিসেবে কাজ করে। এসব উদ্ভিদের মধ্যে উল্লেখযোগ্য হল সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া ইত্যাদি। বিভিন্ন প্রজাতির উদ্ভিদের পাশাপাশি এ বনে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণীও। এদের মধ্যে উল্লেখযোগ্য হল রয়্যাল বেঙ্গল টাইগার, বানর, হরিণ, কুমির এবং নানা ধরনের সাপ। এই প্রাণীগুলোই এই বাস্তুতন্ত্রের খাদক। চলো তাহলে জেনে নিই এই বাস্তুতন্ত্রে কোন প্রাণী কোন স্তরের খাদক হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের পোকামাকড়, পাখি ও হরিণ হল সুন্দরবনের বাস্তুতন্ত্রের প্রথম স্তরের খাদক, কারণ
এরা খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল। এই বাস্তুতন্ত্রে দ্বিতীয় স্তরের খাদক হিসেবে থাকে বানর, কচ্ছপ, সারস ইত্যাদি। বাঘ, শূকর এই বাস্তুতন্ত্রের তৃতীয় স্তরের খাদক। তবে এদের মধ্যে শূকর তৃতীয় স্তরের খাদকের পাশাপাশি সর্বভূক প্রাণীও। তাহলে স্থলজ বাস্তুতন্ত্র নিয়ে তোমার ধারণা স্পষ্ট হয়েছে নিশ্চয়ই। তোমার আশেপাশে কিন্তু এরকম অসংখ্য বাস্তুতন্ত্র রয়েছে। এখন সেসব বুঝতে ও ব্যাখ্যা করতে পারবে তো? বাস্তুতন্ত্র কি তা তো জানো, কিন্তু এটি কি কি নিয়ে তৈরি হয় তা কি জানো? বাস্তুতন্ত্র হতে হলে সেখানে জীব উপাদান যেমন গাছপালা ও প্রাণী থাকতে হবে, আবার অজীব উপাদান যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদিও থাকতে হবে। এবার একটু ভেবে দেখো তো, তুমি যে বাড়িতে থাকো সেটা কি একটি বাস্তুতন্ত্র? অথবা আমরা যে পৃথিবীতে বাস করি এর সম্পূর্ণটিও কি একটি বাস্তুতন্ত্র? আবার তোমার বাসার আশেপাশে যে পুকুর অথবা নদী রয়েছে সেটিকে কি তুমি বাস্তুতন্ত্র বলবে? সবগুলো ক্ষেত্রে তোমার উত্তর অবশ্যই হ্যাঁ, তাই না? কেননা বাড়ি, নদী, পুকুর অথবা পুরো পৃথিবী প্রতিটি ক্ষেত্রেই রয়েছে জীব ও জড় উপাদান। তোমরা সবাই জানো পৃথিবীর উপরিভাগে জলভাগ ও স্থলভাগ দুটোই রয়েছে। এই স্থলে যেমন বিভিন্ন রকম উদ্ভিদ ও প্রাণী বাস করে, তেমনি পানিতেও বিভিন্ন রকম উদ্ভিদ ও প্রাণী বাস করে। কিছু প্রাণী আবার জলে স্থলে দুই জায়গায় থাকতে পারে। এখান থেকে কি বুঝতে পারছো বলো তো? স্থলে ও পানিতে যেহেতু বিভিন্ন রকম উদ্ভিদ ও প্রাণী বাস করে, তাই দুটি জায়গায় নিশ্চয়ই দু ধরনের বাস্তুতন্ত্র রয়েছে, তাই না? স্থলে যে বাস্তুতন্ত্র রয়েছে সেটিকে বলা হয় স্থলজ বাস্তুতন্ত্র, এবং পানিতে যে বাস্তুতন্ত্র রয়েছে সেটিকে বলা হয় জলজ বাস্তুতন্ত্র। আজকের পর্বে তাহলে স্থলজ বাস্তুতন্ত্র সম্পর্কে জানবে, চলো। এই যে তুমি স্থলে বাস করো, তোমার আশেপাশের কুকুর, বিড়াল, গরু, ছাগল এরাও স্থলে বাস করে। স্থলের এত এত প্রাণী, কিছু থাকে জঙ্গলে, কিছু উত্তপ্ত মরুভূমিতে, কিছু আবার ঠান্ডা বরফ অঞ্চলে। এই যে এরা স্থলে বিভিন্ন পরিবেশে থাকে, এদের এই বাস্তুতন্ত্র হলো স্থলজ বাস্তুতন্ত্র। তার মানে কোনো একটি স্থলজ পরিবেশ, যেটি হতে পারে বনভূমি অথবা মরুভূমি, তার অজীব এবং জীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া ও আদান প্রদানের মাধ্যমে এক ধরনের বাস্তুতন্ত্র গড়ে ওঠে। এটি হলো স্থলজ বাস্তুতন্ত্র। স্থল যেহেতু বিভিন্ন ধরনের হয়, তাই এই বাস্তুতন্ত্র বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বনভূমির বাস্তুতন্ত্র এবং মরুভূমির বাস্তুতন্ত্র। যেমন বাংলাদেশের বনভূমি অঞ্চলে বনভূমির বাস্তুতন্ত্র দেখা যায়, আবার মরুভূমির বাস্তুতন্ত্র বলতে আমরা সাহারা মরুভূমির বাস্তুতন্ত্রের কথা ভাবতে পারি। সাধারণত বাংলাদেশের বনভূমি অঞ্চলকে প্রধান দুটি অঞ্চলে ভাগ করা হয়, যেমন সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল এবং খুলনার সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল। বাংলাদেশের যে বনভূমি অঞ্চল রয়েছে তার মাঝে সুন্দরবনের সাথে তোমরা সবাই নিশ্চয়ই খুব পরিচিত। চলো তাহলে প্রথমেই জেনে নিই সুন্দরবনের বাস্তুতন্ত্র সম্পর্কে। সুন্দরবনের বনভূমি অন্যান্য অঞ্চলের বনভূমি থেকে আলাদা বৈশিষ্ট্যের, কেননা সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হওয়ার কারণে সুন্দরবনের মাটি লবণাক্ত, আর জোয়ার ভাটার কারণে এই বনভূমির লবণাক্ততাও বেশি হয়। এজন্যই সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয়। নিশ্চয়ই অবাক লাগছে, লবণাক্ত মাটিতে উদ্ভিদ কিভাবে জন্মায়? লবণাক্ত মাটিতে টিকে থাকার জন্য এই অঞ্চলের উদ্ভিদগুলো বিশেষভাবে অভিযোজিত হয়, অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। যেমন এই অঞ্চলের সব উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে খাড়াভাবে মাটির উপরে উঠে আসে। এছাড়াও এসব উদ্ভিদের মূলের মাথায় অসংখ্য ছিদ্র থাকে, যার মাধ্যমে এরা শ্বসনের জন্য বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। সুন্দরবনের আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো সুন্দরবন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোনের গতি কমিয়ে দিয়ে আমাদেরকে রক্ষা করে। সুন্দরবনে রয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, যেগুলো এই বাস্তুতন্ত্রের উৎপাদক হিসেবে কাজ করে। এসব উদ্ভিদের মধ্যে উল্লেখযোগ্য হল সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া ইত্যাদি। বিভিন্ন প্রজাতির উদ্ভিদের পাশাপাশি এ বনে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণীও। এদের মধ্যে উল্লেখযোগ্য হল রয়্যাল বেঙ্গল টাইগার, বানর, হরিণ, কুমির এবং নানা ধরনের সাপ। এই প্রাণীগুলোই এই বাস্তুতন্ত্রের খাদক। চলো তাহলে জেনে নিই এই বাস্তুতন্ত্রে কোন প্রাণী কোন স্তরের খাদক হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের পোকামাকড়, পাখি ও হরিণ হল সুন্দরবনের বাস্তুতন্ত্রের প্রথম স্তরের খাদক, কারণ এরা খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল।
এই বাস্তুতন্ত্রে দ্বিতীয় স্তরের খাদক হিসেবে থাকে বানর, কচ্ছপ, সারস ইত্যাদি। বাঘ, শূকর এই বাস্তুতন্ত্রের তৃতীয় স্তরের খাদক। তবে এদের মধ্যে শূকর তৃতীয় স্তরের খাদকের পাশাপাশি সর্বভূক প্রাণীও। তাহলে স্থলজ বাস্তুতন্ত্র নিয়ে তোমার ধারণা স্পষ্ট হয়েছে নিশ্চয়ই। তোমার আশেপাশে কিন্তু এরকম অসংখ্য বাস্তুতন্ত্র রয়েছে। এখন সেসব বুঝতে ও ব্যাখ্যা করতে পারবে তো? পড়াশোনা করার পর অথবা খেলাধুলা করলে আমাদের ক্ষুধা লাগে, তাই না? নিশ্চয়ই ভেবেছো আমাদের ক্ষুধা লাগে কেন। আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের শরীর থেকে শক্তি খরচ হয়, আর এজন্যই আমাদের ক্ষুধা লাগে। এই ক্ষুধা দূর করতে অর্থাৎ শরীরে আবার শক্তি পেতে আমরা খাবার খাই। তার মানে দাঁড়াচ্ছে খাবার আমাদের শরীরে শক্তি যোগায়। পৃথিবীতে যত খাবার আছে সেগুলো হয় কোনো উদ্ভিদ থেকে আসে অথবা কোনো প্রাণী থেকে। অর্থাৎ পৃথিবীতে যত উদ্ভিদ ও প্রাণী আছে তাদের সবার মধ্যেই কিছু না কিছু শক্তি সঞ্চিত থাকে। বাস্তুতন্ত্রে শুধুমাত্র উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাহলে বাকিরা কি খেয়ে থাকে বলতো? পৃথিবীর বাকি সমস্ত প্রাণী খাদ্যের জন্য কোনো না কোনো ভাবে উদ্ভিদ অথবা অন্য প্রাণীর উপর নির্ভরশীল। যদি তাই হয় তাহলে তো পৃথিবীর সব প্রাণীর একজনকে অন্যজনের খেয়ে ফেলার কথা, কিন্তু এমন তো হয় না। আমরা যত প্রাণী দেখি তারা সবাই এক একটা নির্দিষ্ট ধরনের খাবার খায়। কখনোই একটি প্রাণী অন্য সব প্রাণীকে খেয়ে ফেলে না। অর্থাৎ সকল প্রাণী যাতে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার পায় সেটি প্রকৃতির নিজস্ব ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত হয়। এই ব্যবস্থার নাম হলো খাদ্য শৃঙ্খল। আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যের খাওয়ার মাধ্যমে শক্তির স্থানান্তর ঘটে। কিন্তু আমরা একে খাদ্য শৃঙ্খল বলছি কেন? বিভিন্ন প্রাণী যখন একে অপরকে খায় তখন তাদের মাঝে একটি শিকলের মতো সৃষ্টি হয়, আর এই কারণেই একে খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল বলা হয়। এবার চলো দেখি খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল কিভাবে কাজ করে। পৃথিবীতে যত উদ্ভিদ ও প্রাণী আছে তারা সবাই সূর্যের আলো থেকে শক্তি পায়। সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয়ের কাজটি করে মূলত সবুজ উদ্ভিদ। তারা সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করে। কিন্তু প্রাণীরা সরাসরি সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করতে পারে না, তাই তারা খাদ্যের জন্য নির্ভর করে উদ্ভিদের উপর। সাধারণত প্রথম স্তরের খাদকরা সরাসরি উৎপাদক অর্থাৎ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রথম স্তরের এই খাদকদের উপর দ্বিতীয় স্তরের খাদকরা খাদ্যের জন্য নির্ভরশীল। আবার তৃতীয় স্তরের খাদকরা খায় দ্বিতীয় স্তরের খাদকদেরকে। সুতরাং বুঝতেই পারছো একটি বাস্তুতন্ত্রে সকল জীব খাদ্যের জন্য ধারাবাহিকভাবে একে অপরের সাথে যুক্ত থাকে। লক্ষ্য করে দেখো আমরা একটি তীর চিহ্ন দিয়ে খাদ্য শৃঙ্খলের জীবদের যুক্ত করেছি। তীর চিহ্নটি খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ অর্থাৎ কে কাকে খাদ্য হিসেবে গ্রহণ করবে তা বোঝাতে ব্যবহার করা হয়। খাদ্য শৃঙ্খল কি তা তো বুঝলে, তাহলে ভেবে দেখো তো একটি বাস্তুতন্ত্রে কি শুধুমাত্র একটি খাদ্য শৃঙ্খল থাকে? একটি গমের জমির কথাই চিন্তা করো। গম ইঁদুরের পছন্দের খাবার, তাহলে এই জমিতে অবশ্যই ইঁদুর থাকবে এবং ইঁদুর গম খাবে। আবার এখানে কিছু পেঁচাও থাকবে যারা ইঁদুরকে তাদের খাবার হিসেবে খাবে। এই গমের জমির পাশে গাজরের জমি, আর তার ঠিক পাশে আছে একটি জঙ্গল যেখানে অন্যান্য প্রাণীর সাথে খরগোশ, শিয়াল ও সিংহ থাকে। খরগোশ গাজর খেতে খুব পছন্দ করে, তাই সে গাজর খাবে। আবার শিয়ালের প্রিয় খাবার খরগোশ, তাই শিয়াল খাবে খরগোশকে। এই শিয়ালকে আবার খাবে সিংহ। মনে করে দেখো শুরুতেই আমরা আরো একটি খাদ্য শৃঙ্খল দেখেছিলাম যেখানে ঘাস ফড়িং ঘাস খায়, ব্যাঙ ঘাস ফড়িং খায়, সাপ ব্যাঙ খায় ও সবশেষে ঈগল সাপকে খায়। এ থেকে আমরা কি বুঝতে পারছি বলতো? একটি বাস্তুতন্ত্রে অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকে, তাই না? এখন প্রশ্ন হলো এই খাদ্য শৃঙ্খলগুলো কি আলাদা আলাদা থাকে? নিশ্চয়ই না, এদের মাঝে অবশ্যই কোনো না কোনো সম্পর্ক থাকবে। একটি কৃষি জমির কথা ভাবো। এখানে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। জমিতে যে ঘাস আছে তার উপর প্রথম স্তরের খাদ্য যেমন ফড়িং বা ঘাস ফড়িং খাদ্যের উপর নির্ভর করে।
আবার দ্বিতীয় স্তরের খাদক যেমন ইঁদুর, ব্যাঙ প্রথম স্তরের খাদকের উপর নির্ভরশীল। তৃতীয় স্তরের খাদক সাপ ও বাজ পাখি দ্বিতীয় স্তরের খাদক ইঁদুর ও ব্যাঙকে খায়। তাহলে কি দেখতে পাচ্ছ? কৃষি জমিতে অনেক খাদ্য শৃঙ্খল দেখা যায়, আর এই খাদ্য শৃঙ্খলগুলো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ একের বেশি খাদ্য শৃঙ্খল পরস্পর মিলিত হয়ে একটি জালের মতো তৈরি করে, একেই বলে খাদ্য জাল। যে কোনো বাস্তুতন্ত্রে সাধারণত অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকে এবং তারা খাদ্য জালের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই আশা করি। দেখা হবে বাস্তুতন্ত্রের আরো সব খুঁটিনাটি নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, শিখার সাথেই থেকো। সকালে ঘুম ভেঙে জানালা দিয়ে বাইরে তাকালেই ঝলমলে সুন্দর দিন, চারদিকে সূর্যের ঝকঝকে আলো। সূর্য আলো দেয়া ছাড়া আর কি কাজে লাগে বলতে পারো? সূর্য আমাদের শক্তির যোগান দেয়। এই যে তুমি খাবার খেলে শক্তি পাও, এই শক্তি আসলে খাবারে আসে সূর্য থেকে। শুধু আমরাই না, পৃথিবীর সব জীবই শক্তির জন্য সূর্যের উপর নির্ভর করে। কিন্তু সূর্যের আলোর উপরে এই নির্ভরতা কেন? আলো এক ধরনের শক্তি, যাকে বলে আলোক শক্তি। শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে বদলাতে পারে। সূর্যের আলো আসলে এক ধরনের শক্তি, যার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, আছে কেবল রূপান্তর। কিভাবে রূপান্তরিত হয় ভাবছো তো? আজ তাহলে এটি আলোচনা করি। পৃথিবীতে সূর্যের যত আলো আসে তার মাত্র 2% ব্যবহৃত হয় খাদ্য উৎপাদনে। খাদ্য উৎপাদনের কাজটি করে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলোকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হলো, এতে থাকে রাসায়নিক শক্তি, অর্থাৎ সূর্যের আলো সালোক সংশ্লেষণের মাধ্যমে রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হলো। এভাবে উৎপাদক সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে তাদের দেহে জমিয়ে রাখে। কিন্তু বাস্তুতন্ত্রে তো উৎপাদক ছাড়াও বিভিন্ন স্তরের খাদক এবং বিয়োজক থাকে। উৎপাদক থেকে শক্তি বাকি প্রাণীতে স্থানান্তরিত হবে কি করে? খুবই সহজ। উৎপাদককে খায় প্রথম স্তরের খাদক, যেমন ঘাসফড়িং ঘাস খায়। ঘাসফড়িং এর দেহে খাবারের মাধ্যমে উদ্ভিদ থেকে শক্তি স্থানান্তরিত হয়। প্রথম স্তরের খাদককে অর্থাৎ ঘাসফড়িংকে খেয়ে দ্বিতীয় স্তরের খাদক যেমন ব্যাঙ শক্তি পায়। আবার দ্বিতীয় স্তরের খাদক ব্যাঙকে খেয়ে শক্তি পায় সর্বোচ্চ খাদক যেমন বাজ পাখি। ফলে শক্তি দ্বিতীয় স্তরের খাদক থেকে সর্বোচ্চ খাদকের দেহে স্থানান্তরিত হয়। সূর্যের আলো থেকে যে সামান্য পরিমাণ শক্তি উদ্ভিদ খাদ্য উৎপাদনে ব্যবহার করে, তাই পুরো বাস্তুতন্ত্রে প্রবাহিত হয়ে বাস্তুতন্ত্রকে সচল রাখছে। শক্তি প্রবাহটা এবার ভালোভাবে লক্ষ্য করো। উদ্ভিদ খাদ্য তৈরির মাধ্যমে যে পরিমাণ শক্তি সূর্যের আলো থেকে জমা করেছিল, তা ধাপে ধাপে বিভিন্ন স্তরের খাদকে যায়। কিন্তু প্রতিটি স্তরে শক্তির পরিমাণ কি সমান থাকে? প্রতিটি স্তরে কতটুকু শক্তি প্রবাহিত হচ্ছে তা এই শক্তির পিরামিড দেখলেই বুঝতে পারবে। পিরামিডের একদম নিচে আছে উৎপাদক। এরা সরাসরি সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে পরিণত করে, তাই এরা পুরো শক্তি অর্থাৎ 100% শক্তি পায়। প্রথম শ্রেণীর খাদকে সেই শক্তির পরিমাণ কমে হয় 10%। দ্বিতীয় শ্রেণীর খাদকে এটি 1%। তৃতীয় শ্রেণীর খাদকে 0.1% এবং সর্বোচ্চ খাদকে 0.01%। এখন নিশ্চয়ই বুঝতে পারছো, উৎপাদকে শক্তির পরিমাণ থাকে সবচেয়ে বেশি। এরপর প্রতিটি ধাপে শক্তির পরিমাণ কমতে থাকে। তাই সবচেয়ে কম শক্তি পাচ্ছে পিরামিডের শীর্ষে থাকা সর্বোচ্চ খাদক। প্রতিটা ধাপে শক্তি কেন কমে যাচ্ছে বলো তো? লক্ষ্য করো, পিরামিডের প্রতিটা স্তরে রয়েছে বিভিন্ন জীব। এইসব জীবের দেহে বিভিন্ন বিপাকীয় কাজ, যেমন খাদ্য পরিপাক, শ্বসন সহ নানা কাজে প্রচুর পরিমাণ শক্তি তাপ হিসেবে নির্গত হয়। তাপ শক্তি হিসেবে নির্গত শক্তির পরিমাণ প্রায় 90%। এই বিপুল পরিমাণ শক্তি পরিবেশে মুক্ত হয়ে অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়। আর বাকি 10% শক্তির কি হয় বলতো? প্রতিটি জীবই একসময় মারা যায়। সেই মৃতদেহকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলে বিয়োজক, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। এ সময় জীবের দেহে জমে থাকা শক্তি পরিবেশে মুক্ত হয়, অর্থাৎ মাটিতে মিশে যায়। মাটিতে মিশে যাওয়া এসব পুষ্টি উপাদান
তা শুষে নেয়। এবার এই চার্টটি লক্ষ্য করো, এখানে বাস্তু সংস্থানে পুষ্টিদ্রব্য এবং শক্তির প্রবাহ খুব সহজেই বুঝতে পারবে। দেখো, বাস্তু সংস্থানে পুষ্টিদ্রব্য প্রবাহিত হচ্ছে একটি চক্রে, কিন্তু শক্তির প্রবাহ হচ্ছে একমুখী। বাস্তুতন্ত্র নিয়ে আমাদের এত জানা দরকার কেন জানো? বাস্তুতন্ত্র পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খুবই জরুরি। একটি ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই চলো। মনে করো একটি বনে বাঘ, হরিণ আর জেব্রা থাকে। এ বনে বাঘের খাদ্য হলো হরিণ ও জিব্রা। কোনো কারণে হরিণ ও জিব্রার সংখ্যা বেড়ে গেলে বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে, কারণ বাঘ প্রচুর খাদ্য পাবে। আবার বাঘের সংখ্যা বৃদ্ধি পেলে হরিণ ও জিব্রার সংখ্যা কমে যাবে। হরিণ ও জিব্রার সংখ্যা কমে গেলে বাঘের খাদ্যের অভাব দেখা দিবে, কমে যাবে বাঘের সংখ্যাও। আবার বাঘের সংখ্যা যদি কমে যায়, সংখ্যা বাড়বে হরিণ ও জিব্রার। এ থেকে কি বুঝতে পারছো? বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এতে যেসব প্রাণী ও উদ্ভিদ রয়েছে তাদের সকলেরই থাকা জরুরি। আর প্রাণীদের বাড়া কমার মাধ্যমে ওই বাস্তুতন্ত্রের ভারসাম্য প্রাকৃতিকভাবেই নিয়ন্ত্রিত হয়। এজন্যই প্রকৃতিতে যে কোনো জীবের সংখ্যা হঠাৎ করে বেশি বাড়তে পারে না। আবার বাস্তুতন্ত্রের প্রতিটি জীব একে অন্যের উপর নির্ভরশীল। এর কারণ হলো খাদ্য শৃঙ্খল, যার মাধ্যমে প্রাণীরা পরস্পরের সাথে যুক্ত থাকে। সাধারণত পরিবেশের বিভিন্ন স্তরের জীবদের মধ্যে সংখ্যার অনুপাত মোটামুটিভাবে একই থাকে। মজার ব্যাপার হলো, পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটলেও কিন্তু অনেক দিন পর্যন্ত প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। বাস্তুতন্ত্রের শক্তি কিভাবে প্রবাহিত হয় আর বাস্তুতন্ত্র কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে তা বুঝেছো তো? তোমার আশেপাশের বাস্তুতন্ত্রের ভারসাম্য যাতে নষ্ট না হয় সে চেষ্টাও করবে নিশ্চয়ই।